বন্ধুরা, তোমরা যারা লং ট্যুর করে থাকো তাদের এটা জানা খুবই দরকার যে রেলওয়ে স্টেশনে এক্সিকিউটিভ লঞ্চ বা রেলওয়ে লঞ্চ কোথায় আছে আর কীভাবেই বা এই সার্ভিস পাওয়া যায়। চার্জ কত লাগে এই সার্ভিস পেতে গেলে? ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে কোনো অফার থাকে কি এই সার্ভিস পাওয়ার জন্য? 10 রুপিস পার ঘন্টায় যে এসি ওয়েটিং রুম রয়েছে সেটাই বা কিভাবে পাওয়া যায়? এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে আমি আপনাদের দেব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যাত্রীদের বিশ্রামের জন্য নন এসি ওয়েটিং রুমে কোনো রকমের কোনো চার্জেস লাগে না, আর এসি ওয়েটিং রুমে 10 রুপিস পার ঘন্টা চার্জ করা হয়। আর অবশ্যই আপনাকে এসি থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস অথবা ফার্স্ট ক্লাসের টিকিট দেখাতে হবে। তবে কিছু কিছু স্টেশনে স্লিপার ক্লাসের টিকিট দেখালেও হয়ে যায়। এসি ওয়েটিং রুম বুকিংয়ের জন্য দিতে হয় ভ্যালিড পিএনআর নম্বর। জেনারেল আনরিজার্ভ টিকিটে পিএনআর নম্বর না থাকার জন্য এসি ওয়েটিং রুম বুকিং পাওয়া যায় না। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো নিউ দিল্লি আইআরসিটিসি এক্সিকিউটিভ রেলওয়ে লঞ্চ। এক্সিকিউটিভ রেলওয়ে লঞ্চ হলো প্রিমিয়াম রেলওয়ে লঞ্চ। এক্সিকিউটিভ লঞ্চে থাকে লাক্সারিয়াস সোফায় বসে ট্রেনের জন্য ওয়েট করার ব্যবস্থা। তাছাড়াও থাকে রেস্টুরেন্টের মতো খাবার দাবারের ব্যবস্থা ও আনলিমিটেড বাফেটও থাকে। কিছু কিছু এক্সিকিউটিভ লঞ্চে স্নানেরও ব্যবস্থা থাকে। অনেক ব্যাংক রয়েছে যারা তাদের ক্রেডিট কার্ডে এই সার্ভিস এক্সিকিউটিভ লঞ্চ অ্যাক্সেস সার্ভিস ফ্রিতে প্রোভাইড করিয়ে থাকে। চলুন তাহলে নিউ দিল্লির এক্সিকিউটিভ লঞ্চটা কেমন সেটা দেখে নেওয়া যাক। তো গাইজ, এটা হচ্ছে দিল্লি স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চ। এখানে লেখাই আছে যে এক্সিকিউটিভ লঞ্চ। এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 1-এর। প্ল্যাটফর্ম নাম্বার 16তেও একটা এক্সিকিউটিভ লঞ্চ আছে, আর প্ল্যাটফর্ম নাম্বার 1-এও একটা এক্সিকিউটিভ লঞ্চ আছে। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর এক্সিকিউটিভ লঞ্চ। এখানে কিন্তু এখানে এসে দেখবো, কলকাতায় যেরকম দেখেছিলাম এখানেও দেখবো যে আমার ক্রেডিট কার্ডটা অফার আছে কিনা। আমি চলে এলাম নিউ দিল্লির এক্সিকিউটিভ রেলওয়ে লঞ্চ যেটা রয়েছে তার ভিতরে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই সোফাগুলো রয়েছে, এখানেই বসতে দেওয়া হয়। এখানকার চারপাশটা খুব সুন্দর লাগছে, অনেকেই এখানে বিশ্রাম নিচ্ছে। নিউ দিল্লি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম আর 16 নম্বর প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্মেই এরকম এক্সিকিউটিভ লঞ্চ রয়েছে। আমার ক্রেডিট কার্ডে অফার থাকার জন্য 2 আওয়ার্সের জন্য আমি পেয়ে গেলাম এই এক্সিকিউটিভ রেলওয়ে লঞ্চ অ্যাক্সেস, যেখানে রয়েছে আনলিমিটেড বাফেট আর তার সঙ্গে রয়েছে আনলিমিটেড কমপ্লিমেন্টারি টি অ্যান্ড কফি। কলকাতার এক্সিকিউটিভ লঞ্চে আনলিমিটেড বাফেট ছিল না, কিন্তু নিউ দিল্লিতে আমি এই আনলিমিটেড বাফেটটা পেলাম এক্সিকিউটিভ রেলওয়ে লঞ্চে। তো বন্ধুরা, তোমাদের মনে কোশ্চেন জাগবে যে কি কি কার্ডে এই অফারটা রয়েছে, তার জন্য আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। তবে 1 নম্বর আর 16 নম্বর দুটো এক্সিকিউটিভ লঞ্চের কার্ডের অফার কিন্তু আলাদা। আমি গেছিলাম নিউ দিল্লি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ রেলওয়ে লঞ্চে, সেখানকার অফারগুলোই আমি ডিসপ্লেতে দেখালাম। তোমরা নিউ দিল্লিতে আসলে এখান থেকে তোমাদের যদি ক্রেডিট কার্ড থেকে থাকে অফারটা আছে কিনা এখানে একবার চেক করে দেখে নিতে পারো। তো গাইস, এটাই হচ্ছে দিল্লি স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চ। এই এক্সিকিউটিভ লঞ্চ থেকে আমি এখন চেক আউট করলাম, মানে 2 ঘন্টা টাইম ছিল, আর এখানে আনলিমিটেড বাফেট ছিল। বাফেটে অনেক ধরনের খাবার দাবার ছিল, তার মধ্যে ছিল জুস, ফ্রাইড রাইস, জিরা রাইস, সাদা ভাত, রুটি, ডাল, পনির, রাজমা সহ আরও অনেক খাবার। ননভেজ আইটেমের মধ্যে ছিল চিকেন। খাবার দাবারের টেস্ট নিয়ে কোনো অবজেকশন নেই, খুব ভালোই ছিল খাবার দাবার। ট্রেন ধরবো, আমার ট্রেনটা রয়েছে 5টা 40-এ 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সিকিউটিভ লঞ্চ থেকে আমি বেরিয়ে এখন যাব 15 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো তাহলে, যে এসি এক্সিকিউটিভ রুমটা 1 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের দেখাই। এই এক্সিকিউটিভ লঞ্চে সকাল 9টা থেকে রাত্রি 11টার মধ্যে তোমরা আসলেই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার পাবে, আদার্স টাইমে কিন্তু পাবে না। এখানে বিশ্বকর্মা মন্দির যেটা রয়েছে, এখানে শ্রী বিশ্বকর্মা মন্দির, তার পাশেই, তার অপোজিটেই এখানে লেখা আছে এসি ওয়েটিং রুম। আর এখানেই ফার্স্ট ফ্লোরে রয়েছে এসি এক্সিকিউটিভ লঞ্চ। তো ওদের দেখাই, এখানেই রয়েছে। তো এখানে আমার পিছনে একটা ব্যানারও রয়েছে। এই ব্যানারটা অ্যাকচুয়ালি তো চেঞ্জ হতে যেতে পারে, কিন্তু তোমরা এই বিশ্বকর্মা যেটা মন্দির আছে, এই মন্দিরের অপোজিটেই তোমরা আসলে এই এক্সিকিউটিভ লঞ্চটা 1 নম্বরে পেয়ে যাবে। এখানে আনলিমিটেড বাফেট রয়েছে, আর ক্রেডিট কার্ডে অফার থাকলে তো কমপ্লিমেন্টারি পেয়েই যাবে। এক্সিকিউটিভ লঞ্চ থেকে বেরিয়ে নিউ দিল্লিকে বিদায় জানিয়ে উঠে পড়লাম পূর্বা এক্সপ্রেসে। 12382 বিকেল 5টা 40-এর এই পূর্বা এক্সপ্রেস পরের দিন বিকেল 5টায় আমাদেরকে হাওড়া স্টেশন পৌঁছে দেবে। আমাদের ট্রেন পাহাড় আর গাছপালার মধ্যে দিয়ে ছুটে চলল তার গন্তব্য স্টেশন হাওড়ার উদ্দেশ্যে। ট্রেনের গতি ভালোই ছিল, তার জন্য মনে হচ্ছিল যে ঠিক টাইম মতোই আমাদের ট্রেন হাওড়া স্টেশন পৌঁছে যাবে। ট্রেনে সফর করার সময় জানলার কাছে বসে বাইরের এই গাছপালা আর পাহাড়, নদী এসব দেখতে খুবই ভালো লাগে। আমি যেহেতু জানলার কাছে বসেছিলাম, তার জন্য আমি এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই যাচ্ছিলাম, কোনো ক্লান্তি লাগছিল না। তবে যেহেতু স্লিপার ক্লাস ছিল, তার জন্য
বাইরে থেকে গরম হাওয়া ভিতরে ঢুকছিল। গরম হাওয়া ঢুকলেও এটা দেখেই শান্তি পাচ্ছিলাম যে বাইরের এত পাহাড়, নদী, এত কিছু সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এইসব দেখার জন্য এইটুকু কষ্ট তো সহ্য করাই যেতে পারে। এখানে রয়েছে অনেক বড় বড় পাহাড়, আর সেই পাহাড়ের কোল ঘেঁষে অনেক গাছপালা রয়েছে, সবুজে ঘেরা গাছপালা। আর মনে হচ্ছে এটা একটা জঙ্গলের মতোই, কিন্তু পাহাড়ের গায়ে চারপাশ দিয়ে এই জঙ্গলে ঘেরা জায়গাটা দেখে ভালো লাগছে। কিন্তু এইখানে যাওয়াটা হয়তো নিরাপদ না, এখানে কোনো জনবসতি থাকে না, কিন্তু দেখতে কিন্তু মনোমুগ্ধকর, দেখতে খুব ভালো লাগে। এইসব জঙ্গলগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই সৃষ্টি, এখানে কোনো মানুষজন সেভাবে বসবাস করে না। এই গাছগুলো এখানে রয়েছে, আর সেই গাছগুলো আপনা আপনি প্রাকৃতিকভাবেই এখানে হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখান থেকে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়ার জন্য একটা সাঁকো এখানে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না গাছপালার জন্য। তো এখানে এটাই লক্ষ্য করছি যে পাহাড়ে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়ার জন্য এই সাঁকোটা তৈরি করা আছে, মানে ব্রিজের মতো করে করা আছে। হয়তো এখানে কোনো মানুষের বসতি রয়েছে, তার জন্য কিন্তু এটা করা হয়েছে। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এখানে জানি না জলাশয় আছে কিনা, জলাশয় তো বোঝা যাচ্ছে না, সম্ভবত ওই দিকটা জলাশয়ও থাকতে পারে। আর এখানে মানুষের বসতি রয়েছে। এখানে আর একটা চ্যালেঞ্জিং ব্যাপার হলো এখানে জলের অভাব রয়েছে, মানে এখানে যে ফসল উৎপাদন হবে সেটা একমাত্র সমস্যা হলো জল। এখানে জলের খুব মানে প্রবলেম। এখানে খরার জন্য মানে মাঠঘাট এরকম পুড়ে যায়, ফসল পুড়ে যায়, এরকমই এখানের অবস্থা। তার জন্য কিন্তু এই জায়গায় ফসল উৎপাদন হয় না। এই জায়গায় মাটিও অত উর্বর না, পাহাড়ি মাটি। জুম পদ্ধতিতে যে চাষ করা হয় সেই চাষ হয়তো এখানে হয় না, তার জন্যই এরকম প্রাকৃতিকভাবেই গাছপালা গড়ে উঠেছে এখানে। একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো এখানে রয়েছে পাহাড় আর জঙ্গল। যেটা দেখতে পাচ্ছি শুধু পাহাড় সামনে পড়ছে আর জঙ্গল সামনে পড়ছে, কোনো জলাশয় কিন্তু সামনে পড়ছে না। কারণ এই জায়গায় যেহেতু খরাপ্রবণ এরিয়া, তার জন্য এইখানে জলাশয়ের খুব অভাব রয়েছে, মানে জলাশয় নেই বললেই চলে। আর জলাশয় নেই বলতে বলতেই জলাশয়ের দেখা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি ওখান থেকে অনেকটা দূরে এসেই তবে এই জলাশয়টা দেখতে পেয়েছি, কিন্তু তারপরেও জলাশয় থাকলেও এইখানকার যে প্রাকৃতিক অবস্থা সেটার কিন্তু কোনো পরিবর্তন নেই। এখানে কিন্তু কোনো ফসল উৎপাদন কিছু হচ্ছে না। আমাদের ট্রেন আস্তে আস্তে এখন প্রবেশ করছে ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। 1192 কিলোমিটার পথ অতিক্রম করে 12টা 30 মিনিটে নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরি করে আমাদের ট্রেন এখন প্রবেশ করলো ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। এই জংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। ঝাড়খণ্ডের এই ধানবাদ জংশনে আমাদের ট্রেন 5 মিনিট বিরতি নেবার পর পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গলের আসানসোল জংশনে আমাদের ট্রেন বিরতি নেবে 10 মিনিট। দুর্গাপুর স্টেশনে পরবর্তীতে আমাদের ট্রেন বিরতি নেবে 2 মিনিট, আর বর্ধমানে নেবে 4 মিনিট। তারপরেই আমরা হাওড়া স্টেশনে বা হাওড়া জংশনে পৌঁছে যাব। এই ধানবাদ জংশনে অনেক প্যাসেঞ্জাররাই নামলো, আবার অনেক প্যাসেঞ্জাররাই এই স্টেশন থেকে এই ট্রেনে উঠলো। তো আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে। পরবর্তীতে আসানসোল স্টেশনে গিয়ে আমাদের ট্রেন আবার 10 মিনিট দাঁড়াবে। তো গাইস, এই নদীটার নাম আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো তাহলে বলবে। শুকিয়ে যাওয়া এই নদীটা খুব সুন্দর লাগছিল, এর চারপাশের গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, ঘরবাড়ি সত্যি ছবির মতো সুন্দর লাগছিল আর খুব ভালো লাগছিল। আর আমরা খুব তাড়াতাড়ি হাওড়া স্টেশনে পৌঁছে যাব। এতক্ষণ ধরে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে সবাইকে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।